আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় লিজ ফিনান্সিং এর দ্বিতীয় ক্লাস করব। এই অধ্যায়টা আবার আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইতেও আছে। অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছে তাদের হলো 10 10 20 পাবে, আর অ্যাকাউন্টিং মার্কেটিং এ 10 নাম্বার পাওয়ার সুযোগ আছে। এখানে আপনার 7টা অধ্যায় আছে। এই 7টা অধ্যায়ের মাঝে প্রথম যে 4টা অধ্যায় এগুলো সহজ, এবং এখান থেকে 10 করে 40 নাম্বার আসে। আর বাকি এই দুইটা একটু কঠিন। এর মাঝে লিজ ফিনান্সটা একটু বেশি কঠিন, কিন্তু আপনি যদি ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করতে চান তাহলে তো এই চ্যাপ্টারের অঙ্ক করতে হবেই আপনাকে। যারা দুর্বল স্টুডেন্ট, যদি এই অঙ্কগুলো কঠিন লাগে এই চ্যাপ্টারটা বাদ দিয়ে বাকিগুলোও করতে পারেন, কিন্তু আমি বলবো না বাদ দিতে। কারণ মাত্র 8টা স্টেপ মনে রাখতে পারলে এখান থেকে 10 কনফার্ম পাওয়া যাবে ইনশাল্লাহ। আবার সুবিধা আছে, অন্য অন্য চ্যাপ্টার তো অঙ্ক যদি ভুল হয় তাহলে জিরো দেয়। এই চ্যাপ্টারের অঙ্ক ভুলের জিরো না, এই চ্যাপ্টারের ছক আছে, ভুলেরও কিছু নাম্বার পাওয়া যায়। ক্লাস শুরু করে দিচ্ছি। ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করতে, যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে। আমি একটু শেয়ার করার অপশনটা ওপেন করে দিই এবং আমি নিজেও শেয়ার করে রাখি, যাতে আপনারা এই ক্লাসটা পরবর্তী দেখতে পারেন। কারণ আমার এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধাটাই হলো যে ক্লাস মিস গেলে পরবর্তী দেখা যায়। যেমন বাইরে যদি কলেজে পড়েন তাহলে আমার মতোই লাইভ ক্লাস করতে পারবেন, হয়তো বা দিনের বেলা স্যারের বাসায় যেতে হবে। আর এখানে বাসায় যেতে হলো না, নিজের বাসায় বসে লাইভ ক্লাসটা করলেন। কিন্তু অফলাইনে ওই রেকর্ড থাকে না, এখানে রেকর্ড থাকে। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারের রেকর্ড আছে, রেকর্ড দেখে দেখেও পড়তে পারবে। প্রশ্ন হচ্ছে, ক্যানন কোম্পানি ইজ ফেস উইথ এ ডিসিশন টু পারচেজ অর অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট। ক্যানন কোম্পানি তারা একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, যে তার একটা সম্পদ দরকার, একটা ইকুইপমেন্ট দরকার, সেটা সে কিনবে নাকি ভাড়া নিবে। দ্য কস্ট অফ দ্য ইকুইপমেন্ট টাকা 2,50,000। এই অঙ্কের মোট 10টা তথ্য দেওয়া থাকবে, অঙ্কে দেওয়া থাকবে বা থাকবে না। 10টা তথ্য নিয়ে আমার অঙ্কটা করতে হয়। বলতেছে যে এই ইকুইপমেন্টের দাম হলো 2.5 লক্ষ টাকা, কস্ট হলো 2.5 লাখ টাকা, কিনতে গেলে 2.5 লাখ টাকা লাগবে। প্রথম তথ্য পেয়ে গেলাম, ইট হ্যাজ এ লাইফ অফ 5 ইয়ার। এটার মেয়াদ হলো 5 বছর, লাইফ হলো 5 বছর। দুইটা তথ্য আমরা পেয়ে গেলাম। দ্য ইকুইপমেন্ট ক্যান বি অবটেইনড অন লিজ বাই পেইং ইন অ্যাডভান্স ইকুয়াল লিজ রেন্ট অ্যানুয়ালি। ইচ্ছা করলে আমি ভাড়া নিতে পারবো, অ্যানুয়াল লিজ রেন্ট আমাকে দিতে হবে অ্যাডভান্স। অগ্রিম লিজ রেন্ট দিয়ে, অগ্রিম ভাড়া, যেমন বাসা ভাড়াতে যখন আপনি উঠেন 1 মাসের ভাড়া অগ্রিম দিয়েই তো উঠেন, বকেয়া সিস্টেমে নেয় না। এরকম যে ভাড়া নিলে, জিনিসটা ভাড়া নিলে তাকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে প্রতি বছর। ধরেন যে ভাড়া দিতে হয় 31শে ডিসেম্বর দিতে হইতো, এখন 1 তারিখ দিতে হয় প্রতি বছর, এরকম। দ্য লিজ কোম্পানি ডিজার্ভ রিটার্ন অফ 10%। সুদের হার 10%। এই লিজের জন্য সুদের হার হলো ইন্টারেস্ট রেট, লিজের জন্য 10%, লিজ নিলে 10% সুদের হার, লিজ। আবার বলতেছে, ক্যানন কোম্পানি ক্যান অলসো বাই দ্য ইকুইপমেন্ট বাই টেকিং লোন ফ্রম ডিবিবিএল উইথ 15% ইন্টারেস্ট। ইচ্ছা করলে সে ঋণ নিতে পারবে 15% সুদে, ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ নিতে পারবে, নিয়েও এই ব্যবসাটা, এই জিনিসটা কিনতে পারবে। ধরেন ঋণ নিয়ে নিল, সে 2.5 লাখ টাকা নিয়ে জিনিস কিনে ফেললো। উম, হ্যাঁ, প্রতি বছর কিস্তি দিল, সুদ দিল, এইভাবে। দ্য লোন ইজ টু বি পেইড ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্ট। 5 বছরের সমান সমান কিস্তি দিতে হবে। এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, কিস্তিগুলো বছর শেষে দিতে হবে, শুরুতে না। কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। ট্যাক্স দিতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে 40%।
দ্য কোম্পানি ফলোস স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন সিস্টেম। কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে। শুড ইট লিজ অর বাই ইকুইপমেন্ট? কোম্পানি কি উচিত কিনে নেওয়া নাকি ভাড়া নেওয়া? এটা করার জন্য, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য 8টা স্টেপে অঙ্কটা করতে হবে। এবং প্রশ্নে আমাকে তথ্য তারা দিয়ে দিছে 5টা। আমার মোট 10টা তথ্য দরকার। 10টা তথ্য পাইলে আমরা ডিসিশন, 8টা স্টেপে ডিসিশন নিতে পারবো। প্রথম অপশন বাই। বাই বা লোন। বাইং অপশন অপশন বা লোন অপশন। ঋণ নিয়ে কিনে নিলে কি হবে? 1 নাম্বার স্টেপ, যারা আগের ক্লাস করছেন তারা জানে। প্রথম স্টেপে আমাকে একটা তথ্য বের করতে হবে, যে কিস্তি, অ্যানুয়াল লোন পেমেন্ট বের করতে হবে 1 নাম্বার ওয়ার্কিং এর মাধ্যমে। এটার জন্য একটা সূত্র আছে। সূত্রটা এভাবে লেখা যায় যে অ্যানুয়াল লোন পেমেন্ট সমান সমান এই যে কস্ট বা লোন যেটা নিচ্ছি আমরা, লোন বা কস্ট, এটার সাথে আয়ের গুণ করতে হবে। আয় কিন্তু দুইটা, একটা লোনের আয়, একটা লিজের আয়। লোনের আয় নিতে হবে আমাকে। 1 - 1 + i⁴ এই সূত্র। এই সূত্র ব্যবহার করে আমাকে মান বের করতে হবে। লোন হলো 2.5 লাখ টাকা। সুদের হার হলো 15%, মানে পয়েন্ট পড়লো 1 + 0.15। সময় হলো 5 বছর। ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে টাকা চলে আসবে 74,582। এই ক্যালকুলেশনটা আমি আজকে দেখাই নাই, গতদিন দেখাইছি। আগের ক্লাস আপনি করে নেবেন এই ক্যালকুলেশনটা। আপনি এখন 4th ইয়ার বা 3rd ইয়ার, যে ইয়ারে পড়েন, টাইম ভ্যালু অফ মানির অঙ্ক এসব করে আসছেন। এগুলা যদি না পারেন, প্রথম ক্লাসে দেখে নেবেন কিভাবে এই ক্যালকুলেশন করতে হয়। 2 নাম্বার স্টেপ, আমাদের অপচয় বের করতে হবে, ডিপ্রিসিয়েশন। কস্ট মাইনাস এস বি বাই লাইফ। কস্ট হলো আপনার 2.5 লাখ। সেলভেজ ভ্যালু নাই, অঙ্কে সেলভেজ ভ্যালু নাই, কিছুই বলে নাই। সো আমার জিরো, না বললে জিরো। ডিপ্রিসিয়েশন আমরা 50,000 পেয়ে গেলাম। আমাদের 8 নাম্বার তথ্য, ডিপ্রিসিয়েশন 50,000। এখন 9 নাম্বার তথ্যটা, ডিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর, I1 - T। আয়ের মান হলো 15%, 0.15। ট্যাক্সের রেট, ট্যাক্স রেট হলো 40%, 0.40। ডিএফ এর মান পেলাম আমাদের 9 নাম্বার তথ্য। 10 নাম্বার তথ্য হলো মেনটেন্যান্স কস্ট। এই অঙ্কে মেনটেন্যান্স কস্টও নাই, সেলভেজ ভ্যালু নাই। তার মানে 2টা তথ্য কম ছাড়াই আমি অঙ্কটা করতেছি। অর্থাৎ আমি 8টা তথ্য দিয়ে কাজ করতে হচ্ছে। আর 2টা তথ্য শিখতে হলে আর একটা ক্লাস করতে হবে। হ্যাঁ, সামনের ক্লাসে এগুলো পাবো আর কি। ওগুলো না থাকলে চলবে, সেলভেজ ভ্যালু, মেনটেন্যান্স কস্ট। 8টা তথ্য আমার পাওয়া গেছে। 8টা তথ্যের জন্য 8টা স্টেপ করবো। 3টা স্টেপ অলরেডি করে ফেলছি। হ্যাঁ, প্রশ্ন কি বলেন? কি বুঝেন নেই? কোয়েশ্চেন থাকলে বলেন। কোয়েশ্চেন আছে? কোনো হ্যান্ড রাইজ করছেন যে? কোয়েশ্চেন থাকলে হাত উঠাবেন। যদি শুধু শুধু হাত উঠান তাহলে তো ক্লাসে ঝামেলা। হ্যাঁ, হাত নামে ফেলেন। আমরা আগের ক্লাসে 3টা স্টেপ শিখছি, আজকেও একই জিনিস শিখলাম। এখন 4 নাম্বার স্টেপে যাচ্ছি আমরা। সুদের পরিমাণ বের করতে হবে। 5টা, এই বাইং অপশনে 5টা স্টেপ হয়। প্রতি অঙ্কের জন্যই বাইং অপশনে 5টা স্টেপ হয়। কয়টা? 1 2 3 4 5। 1 2 3 শেষ। 4 আর 5 করতে হবে আমাকে। তাহলে এগুলো মুছে ফেলতেছি। 4 নাম্বার স্টেপ, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। সুদের পরিমাণ বের করতে হবে। সুদের পরিমাণ বের করতে হলে আমাদের 6টা ঘর করতে হয়। প্রথম ঘরটা হলো ইয়ার, পরের ঘরটা হলো
বিগিনিং ব্যালেন্স, অ্যানুয়াল লোন পেমেন্ট। বছরের প্রথমে 2.5 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা আমি জিনিসটা কিনছি, প্রতিবার 74,000 টাকা কিস্তি দিব, এই এই কমিটমেন্ট করছি, 74,000 সামথিং কিস্তি দিব। 5 বছরে এভাবে কিস্তি দিয়ে যাবে। ইনস্টলমেন্ট, এটা ইনস্টলমেন্ট। এখন হলো ইন্টারেস্ট, সুদ দিব হলো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 2 নাম্বার ঘরের উপর 15% হারে সুদ দিব, এটা বলছিলাম। তো সেই হিসাবে আসবে 37,500। প্রিন্সিপাল পেমেন্ট 3 - 4, এটা থেকে একটা বাদ দিয়ে এটা চলে আসবে 5 নাম্বার উপর। এন্ডিং ব্যালেন্স 2 - 5, এত টাকা ঋণ ছিল, এই টাকা সুদ দিছি, এই টাকা আসল দিছি, এটা থেকে এটা বাদ দিলে এটা চলে আসবে। এখন এই যে এটা এখান থেকে আসলো, এখানে এটার উপরে 15% ধরতে হবে। এটা যদি বুঝে যান, একটু কষ্ট করে ওকে লেখেন। আমাদের আরো নতুন কিছু শিখতে হবে, এগুলো পুরান কথা। আপনারা একটু কষ্ট করে ওকে লিখেন, যদি আপনার এই অংশটা বুঝে যান, একটু কষ্ট করে ওকে লিখেন। এই ছকটা কিভাবে করলাম, এই যে দেখা আছে, লেখা আছে উপরে। আমি আবার সুন্দর করে লিখে দিই যদি আপনার বুঝতে অসুবিধা হয়। এটা হলো 1 নাম্বার ঘর, এটা হলো 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘর পর্যন্ত সেম টু সেম। 4 নাম্বার ঘরে আসলো 2 × 15%। 5 নাম্বার ঘরে আসলো 3 - 4। 6 নাম্বার ঘর 2 - 5। বুঝে গেছেন? তাহলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। না বুঝলে কোয়েশ্চেন করেন, স্যার বুঝি নাই। প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই। শেষ। এখন এই জায়গাটা মনে রাখবেন, এই লাস্ট ইয়ারের এই টাকাটা বের করার নিয়ম হলো 4 = 3 - 2, লাস্ট ইয়ারের ক্ষেত্রে। এখন আমাদের 4 নাম্বার স্টেপও আমি শেষ করে ফেললাম। 4 নাম্বার স্টেপ হলো এই ঘরটা আমার দরকার, 5 নাম্বার স্টেপ করার জন্য এই এই ঘরটা আমার দরকার। 5 নাম্বার স্টেপ শুরু করতেছি। 5 নাম্বার স্টেপ, এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু বা কত টাকা খরচ হবে আমার সেটা বের করব। যে লোন নিলে আমার পকেট থেকে টোটাল কত যাচ্ছে, 5 বছরে পকেট থেকে আমার টোটাল কত যাবে, সেটা আমি বের করব। ফার্স্টে ইয়ার, 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর। আমি তো মুছে মুছে করে ফেলছি, আপনার কিন্তু আবার নতুন করে লিখতে হবে। 4, ডিপ্রিসিয়েশন কোথায় পাবো, এই যে 3 নাম্বার ওয়ার্কিং, 2 নাম্বার ওয়ার্কিংটাই আমি এই ঘরটার জন্যই করছি, ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্ট গুলো পাওয়ার জন্য। নাহলে কষ্ট করে আমার এই 3 নাম্বার ওয়ার্কিং বা ডিপ্রিসিয়েশন বের করতে হতো না। 5 নাম্বার ঘরের
5 নাম্বার কাজ করার জন্যই আমার ডিপ্রিসিয়েশনের ঘরটা নির্ণয় করতে হলো। এখন ডিপ্রিসিয়েশনের পরের ঘরটার নাম হলো টোটাল কস্ট, মোট খরচ। এই দুইটা ঘর, 3 + 4, টোটাল কস্ট। 6 নাম্বার ঘর ট্যাক্স সেভ। এই ঘরের উপর ট্যাক্স কত পার্সেন্ট? 40%। নেট ক্যাশ ফ্লো। 7 নাম্বার ঘর 2 - 6। এই যে 74,000 থেকে এটা বাদ দিয়েছে, 74,000 থেকে এটা বাদ দিয়েছে। ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার জন্য আপনাকে সূত্র শিখতে হবে। 1/1 প্লাস, এখানে যে ডিএফ এর মানটা দেওয়া আছে 9%, 0.9 পাওয়ার 1। সাইন্টিফিক ক্যালকুলেটরে এইভাবে বসাবো, ডিএফ এর মান প্রথমটা চলে আসবে। মিনিমাম 3 থেকে 4 ঘর নেবেন। 2 দিলে, এখানে 2 দিলে 2 নাম্বার ঘরটা আসবে, 3 দিলে 3 নাম্বার ঘর আসবে, 4 দিলে 4 নাম্বার ঘরটা আসবে, 5 দিলে 5 নাম্বার ঘরে আসবে। পিভি, প্রেজেন্ট ভ্যালু, 7 × 8। যোগ করবো টোটাল পিভি, টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু বেরিয়ে আসবে 1,72,137। আমি লোন নেই 5টা স্টেপে, আমি জানতে পারলাম আমার 1,72,137 টাকা খরচ পড়বে। বাইং অপশন শেষ। এতক্ষণ যা পড়াইছি গত ক্লাসের পড়া, নতুন কিছু শিখাইনি। এখন আপনাদের যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, আর বুঝতে না পারলে আমাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করার সুযোগ আছে, বা কমেন্ট করে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ওকে লিখেন যদি বুঝে যান। 2 নাম্বার বলছে লিজ। লিজের মাধ্যমে ভাড়া নেও, ভাড়া নিয়ে করতে পারো। এখানে আমাকে আরো 3টা স্টেপ করতে হবে, 6, 7, 8। এই 3টা স্টেপে আমি অঙ্কটা শেষ করতে পারবো। ভাড়া নিলে কত খরচ পড়বে? 6, 7, 8-এর মাধ্যমে বের করবো। 6, 7, 8 গত ক্লাসে যেভাবে করছি এভাবে করা যাবে না। কেন করা যাবে না? একটা শব্দের জন্য সম্পূর্ণ অঙ্ক চেঞ্জ হয়ে যায়, মনে রাখবেন। যেমন 4 নাম্বার অঙ্কে একটা শব্দ আছে, এই শব্দটা না থাকলে অঙ্কটা স একরকম হবে। আবার ওই একটা শব্দ, যেমন এই যে শব্দটা আমি বলে দিই, বিগিনিং অফ দ্য ইয়ার, ইনস্টলমেন্ট ইজ বিগিনিং অফ দ্য ইয়ার, অ্যাডভান্স, এই শব্দ যদি দেওয়া থাকে তাহলে অঙ্ক সব চেঞ্জ হয়ে যাবে। যে অ্যাডভান্স ইকুয়াল লিজ, এই শব্দটা, অ্যাডভান্স এই শব্দটার জন্য
অঙ্কের পরিবর্তন ঘটবে, অ্যাডভান্স বা বিগিনিং। কিস্তি যদি বছরের শুরুতে দেওয়া হয়। 6 নম্বর স্টেপ, অ্যানুয়াল লিজ রেন্ট অ্যাডভান্স। অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া নাই, অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া নাই। অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া না থাকলে সূত্রটাতে ওই যে এটার মতোই, অ্যানুয়াল লোন পেমেন্টের মতো। লোন বা কস্ট যে কোনো একটা লিখবেন, গুণ আই, 1 প্লাস এই অঙ্কটাই ছিল। এখন এটার জন্য এই সূত্রই, কিন্তু এই অ্যাডভান্স শব্দটা দেওয়া থাকে যদি, অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স শব্দটা, অ্যাডভান্স, তবে আপনার কিছু চেঞ্জ আছে। চেঞ্জটা হলো, এই যে অ্যাডভান্স দেওয়া থাকলে আপনারা পিভিএ, ফিনান্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে পড়ছেন, 1 প্লাস আই, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছেন, যদি অ্যাডভান্স লেখা থাকে, বিগিনিং লেখা থাকে, তাহলে এই জিনিসটা আপনার অ্যাড করতে হয়। এই অঙ্কে যদি অ্যাডভান্স কিস্তি কথা বলা থাকে, তো অবশ্যই আপনাকে এই লেসটা এখানে লাগাতে হবে, 1 প্লাস আই। আপনাকে এই লেসটা লাগাতে হবে। কেন লাগাইলাম এই লেসটা? 1 প্লাস আই কেন লাগালাম? ওই অ্যাডভান্স শব্দ দেওয়া আছে বলে। তা আমাদের অঙ্ক করে ফেলতে হবে, অ্যাডভান্স যদি বলা থাকে। অ্যাডভান্স বলা থাকে কিছু পরিবর্তনও আছে। কস্ট তো আপনার আগের মতোই, কস্ট কত? 2,50,000 টাকা। লিজের মান, লিজের মান এই যে লিজের সুদের হার আলাদা দেওয়া আছে অঙ্কে, 10%। এই 15% নিলে কিন্তু অঙ্ক হবে না। অ্যাডভান্স দেওয়া থাকলে অঙ্ক যদি 5 বছরের হয়, এন এর মান 4 ধরতে হবে, মনে রাখবেন। অঙ্ক যদি 5 বছর হয়, এন এর মান 4 ধরতে হবে, এটা মনে রাখবেন। ক্যালকুলেশন করলাম, করার পর আমাদের টাকা আসবে। আপনারা করেন, করার পরে দেখেন কত আসে। 59,954 টাকা। এখানে ঝামেলা শেষ হয় নাই। স্টেপ নাম্বার, ও সরি সরি, এখানে ভুল হয়েছে। ওই এটা 5ই থাকবে, এন এর মান 5ই থাকবে, এন এর মান 5 থাকবে, অ্যাডভান্স বলা থাকে। কিন্তু 7 নাম্বার স্টেপে যায়, 6 নাম্বার করলাম না, 7 নাম্বার স্টেপে যায় এন এর মান কমে যাবে। এখানে 5ই থাকবে, 5 বছরটা 5ই থাকবে। 7 নাম্বার স্টেপে যা চেঞ্জ হবে, 7 নাম্বার স্টেপে এই জায়গায়, স্টেপ নাম্বার 7, ডিএফ বের করবো, লিজের জন্য ডিএফ। লিজের ডিএফ বের করতে গেলে এই জায়গায় এন, ডিএফ এর মান কিন্তু এই যে 9, এন এর মান 1 বছর কম হবে। যদি অ্যাডভান্স কথা লেখা থাকে তাহলে এন এর মান 1 বছর কম হবে। 1 বছর কম দিয়ে আপনাকে করতে হবে। ডিএফ এর মান আমরা বের করলাম। লিজের ডিএফ এর মান আমাদের বেড়ে আসলো, লিজের ডিএফ এর মান 3.2397। তাহলে 7 নাম্বার স্টেপে কিছু পরিবর্তন ঘটলো, যে এন এর মানে পরিবর্তন করছে। 8 নাম্বার স্টেপ, ছক। অ্যাডভান্স বলা থাকলে ছকে ব্যাপক পরিবর্তন। প্রথমে ইয়ারের ঘরটা এইভাবে করবেন, 0, 1 থেকে 4, 5, এইভাবে করতে হবে। ইনস্টলমেন্ট বা অ্যানুয়াল লিজ রেন্ট, লিজ রেন্ট অ্যানুয়ালটা বের করছি, 5,9,954। আমি বেসিক বুঝাই দিব, অঙ্ক শেষ হলো। এইভাবে দিবেন, এই বছর এখানে দিবেন না। ট্যাক্স,
ট্যাক্স প্রথম বছরে দিতে হবে না, ট্যাক্স সেভ আর কি। নেট ক্যাশ ফ্লো। প্রথমে যখন প্রথম দিন যখন ভাড়া নিছি, এত টাকা ভাড়া দিছি, আজকের দিনে কোনো ট্যাক্স দিতে হবে না, যেহেতু আমি ভাড়া নিয়ে 1 বছর পরে তো ট্যাক্স সেভ হবে। সো এটা আর দিতে হচ্ছে না, এটা এই ট্যাক্স দিতে হবে 1 বছর পরে। তাহলে সম- এটা থেকে এটা বাদ দিলে শূন্য, যেহেতু এখানে আসবে সম্পূর্ণ টাকাটাই। ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। 0 বছরের ডিএফ এর মান 1 কিভাবে পাইলাম? ডিএফ যখন একটা ইয়ার থাকে তখন সূত্র ব্যবহার করতে হয়। যখন আমরা যখন লোন অপশন করতে গেছিলাম তখন কিন্তু ডিএফ এর এই সূত্র ব্যবহার করছি। 1 আসলো, এটার সাথে এটা গুণ করলে এই টাকাটাই আসলো, পিভি। কেন হলো? আজকের দিনে কিস্তি দিছে, আজকে কোনো ট্যাক্স নাই, কোনো কিছুই নাই, আজকে সুদও নাই, কিচ্ছু নাই। 1 বছর গেল, 1 বছর গেলে এই টাকাটার উপরে ট্যাক্স সেভ আমরা পাবো। কত পার্সেন্ট? 40% ট্যাক্স। 40% ট্যাক্স সেভ পাইলে বা 23,981 টাকা ট্যাক্স সেভ পাবো। এইটা থেকে এটা বাদ দিব, বাদ দিলে 35,973 টাকা আসবে। ডিসকাউন্ট ফ্যাক্টর 1 থেকে 4 বছর, এই যে 4 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর। আমি 4 বছরের ঘর চারটা না করে এখানে একসাথে 4 বছর দেখা ফেলছি, যেহেতু 4 বছর সমানভাবে কিস্তি দিয়ে যাচ্ছি, এই জন্য ডিসকাউন্ট ফ্যাক্টর 4 বছর। যখন এই দুইটা গুণ করব, ওটার মান আসবে 116,539। শেষ, 5টা কিস্তি শেষ, এখানে একটা দিছি, এখানে 4টা দিছি। এই টাকা আমার খরচ হচ্ছে। যখন একটা কিস্তি দিলাম জানুয়ারি 1 তারিখে, 1 বছর শেষে একটা কিস্তি দিলাম, 2 বছর শেষে, 3 বছর শেষে, 4 বছর শেষে কিস্তি দিলাম। 5টা কিস্তি আমার দেওয়া শেষ। পঞ্চম বছরে তার কিস্তি দিতে হচ্ছে না, পঞ্চম বছর কিস্তি দিতে দিতে হচ্ছে না, কিন্তু পঞ্চম বছরের 31শে ডিসেম্বরে আমার ট্যাক্স দিতে হবে। ট্যাক্স যে দিতে হবে, ট্যাক্স যে পঞ্চম বছর ট্যাক্স দেখাতে হবে এখানে। প্রথম 0 বছরের যে ট্যাক্সটা, এটাতে 1 বছর শেষে দেখাতে হয়। তাই পঞ্চম বছরের ট্যাক্স আমাকে দিতে হবে এত টাকা। এটা থেকে এটা বাদ দিলে মাইনাস আসে। পঞ্চম বছরে এটা বের করতে হবে, এখানে 5 দিব, সূত্রে এখানে 5 দিব। 5 দিলে এটার আনসার আসবে থ্রি, 5 বছরের আনসার 0649। এই দুটো গুণ করব, এইগুলা থেকে এটা বাদ দিব। টিপিভি 1,60,000 টাকা। লিজ অপশনের টাকা কম, কোম্পানি শুড অ্যাকসেপ্ট লিজ অপশন। দ্য কোম্পানি শুড লিজ, বিকজ কস্ট অফ লিজ অপশন ইজ লোয়ার, কম, ভাড়া নিলে কম লাগছে। এখন কি কি চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ গুলো আমি আরেকবার আলোচনা করি এই অঙ্কে। প্রথম চেঞ্জ, এখানে অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া নাই, আগের অঙ্কে দেওয়া ছিল, যার ফলে 6 নাম্বার স্টেপে আমাকে সূত্র ব্যবহার করতেছে। অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া ছিল না, অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া ছিল না, এটা প্রথম পরিবর্তন। অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া না থাকলে আপনাকে অ্যানুয়াল লিজ রেন্ট 6 নাম্বার স্টেপে বের করতে হবে সূত্রের ব্যবহারে। 2 নাম্বার জিনিস শিখতে পারলাম, লিজের জন্য আর লোনের জন্য সুদ আলাদা থাকতে পারে।
লিজের লোনটা শুধু অ্যানুয়াল লিজ রেন্ট ব্যবহার বের করতেই ব্যবহার হয়েছে, আর কোনো জায়গায় ব্যবহার হবে না। লোনের রেটটা সব জায়গায় ব্যবহার হবে। দুইটা পরিবর্তন। 3 নাম্বার, অ্যাডভান্স কথা বলার থাকার ফলে লিজ রেন্ট বের করার ক্ষেত্রে 1 + আয়ের ব্যবহার করতে হয়েছে। 6 নাম্বার স্টেপে 3টা পরিবর্তনের পাইলাম আমরা। নোট করে রাখেন, কারণ এই বেসিক গুলা জানলেই পৃথিবীর যে কোনো কঠিন অঙ্ক করতে পারবেন লিজের। 7 নাম্বার অপশনে আইসা আমাদের নতুন একটা পরিবর্তন হলো, অ্যাডভান্স কথা বলার ফলে 5 বছরের জায়গায় 4 বছর দিয়ে অঙ্ক করতে হইলো। কারণ এখানে 4 বছর, 1 বছর, 1 বছর সুদ দিতে হবে না, যেহেতু কিস্তি প্রথমে দিয়ে দিতে হয়। 5 বছরের জায়গায় 4 বছর অঙ্ক করতে হলো। যদি 6 বছর অঙ্ক হইতো তাহলে 5 বছরের এখানে লিখতেন। 1 থেকে 5-এর জায়গায় 1 থেকে 4-এর রেটটা বের করতে হলো। 7 নাম্বারে কি পরিবর্তন হলো এটা জেনে গেলাম। 8 নাম্বারে ব্যাপক পরিবর্তন ঘটছে। একটা ঘর করা হতো, 3টা ঘর করা হলো। প্রথমে শূন্য লিখতে হলো, কারণ প্রথমে একটা কিস্তি দিতে হবে, ওই কিস্তির কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো খরচ নাই। তো এটা থেকে এটা বাদ দিলে তো এটা আসলো। ডিএফ এর মান 1 আসলো কেন? একটা সিঙ্গেল ইয়ারের ডিএফ এর সূত্র এটা। আর একটা না 4 বছর, 5 বছর, 10 বছরের ডিএফ এর সূত্র হলো এটা। এই সূত্রের মাধ্যমে 0 বছরেরটা 1 আসবে সবসময়। দুইটার গুণ করলাম, এটা আসলো। 0 বছর পরে আমাকে আরো একটা কিস্তি দেওয়া হয়েছে, মোট 5টা কিস্তি দিতে হবে 5 বছরে। আরো 4টা কিস্তি দিলাম, তো 5 কিস্তি হয়ে গেল। 1 থেকে 4 বছর একই কিস্তি দিলাম, এটার উপর ট্যাক্স পাবো এটা। এটার সাথে এটা গুণ, এটা থেকে এটা বাদ দিলে এটা আসবে। এই টাকার উপরে আমাকে ডিসকাউন্ট ফ্যাক্টর যে বের করছিলাম 7 নাম্বারে, এটা লিখলাম। দুইটা গুণ করে এখানে টাকা লিখলাম। এখন 5টা কিস্তি দিছি, কিন্তু ট্যাক্স দিছি 4টা মাত্র, এই যে দেখেন 4টা। আমাকে 5 বছর 5টা ট্যাক্স দিতে হবে। 5 নাম্বার ট্যাক্সটা পঞ্চম বছরের শেষে দিতে হবে। পঞ্চম বছরে কোনো কিস্তি নাই, পঞ্চম বছরের শেষে ট্যাক্স দিতে হচ্ছে। তো ট্যাক্স দিতে হচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে মাইনাস আনসার আসবে। পঞ্চম বছরের ডিএফ, এখানে এই সূত্র ব্যবহার করে ডিএফ বের করতে হবে। দুইটা গুণ করলে এটা চলে আসবে। এই সবগুলো যোগ করলাম, এটা আসলো। এইটা লিজ নিলে এই টাকা লাগতেছে, লোন নিলে এই টাকা লাগছে, তার মানে আমরা লিজ নিলে আমাদের বেশি উপকার। এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটা সেভ থাকবে, আপনি চাইলে আরো 10 বার, 20 বার, 50 বার দেখেন। দেখার পরে যদি প্রবলেম বের হয়, নেক্সট ক্লাসেও প্রশ্ন করতে পারবেন। আর এখনো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে সরাসরি এখন কথা বলার সুযোগ আছে, স্যার বুঝি নাই, অঙ্কটা বুঝাই দেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। কার কি কোনো কোয়েশ্চেন আছে অঙ্ক নিয়ে? ওকে লিখে দেন, সমস্যা থাকলে ওকে লিখেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি কোনো সমস্যা না থাকে নেক্সট ক্লাসে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।